বলছি কটকটি, ভোট তো কমপ্লিট, তা কি ভাবতেন বোঝা গেল? যতদূর যা খবর পাওয়া যাচ্ছে ম্যাডাম, মনে হচ্ছে আপনি অনেক ভোটেই হারবেন। আর বলো না, সব হচ্ছে কপাল। তুমি এসে এত চেষ্টা করেও শেষ পর্যন্ত ওই ভাড়া বাতে সাইড ঢালে গেল। কিচ্ছু হতো না ম্যাডাম, আপনার স্বামীকে যদি আর কদিন আটকে রাখতে পারতেন, এরকম যদি ভিডিওটা বাইরে না আসতো, তাহলে আর এই অসুবিধাটা হতো না। চোখ বন্ধ করে আপনি জিতে যেতেন। বলছি কি, ওদিকে আমার ছেলেরও নাকি আবার জ্ঞান ফিরেছে। হ্যাঁ, ডাক্তারবাবু তো বললো, আমি যাবো দেখি একটু পরে। কিন্তু ওর তো জ্ঞান ফেরার কথা না। কেন? আমরা যে ডাক্তার দেখিয়েছিলাম, মানে আয়ুর্বেদিক ডাক্তার, সে বলেছে তার আর জ্ঞান কোনোদিন ফিরবে না, সারা জীবন এরকম প্যারালাইসিসই পড়ে থাকবে। তো কি করে জ্ঞান ফিরলো বুঝলাম না। এটা তো ভালো কথা, জ্ঞান ফিরে গেছে। আর আমাদের ডাক্তার একটু খতরনাক ডাক্তার, তো ও অনেক কিছু এক্সপেরিমেন্ট করে। কি দেখি করেছে কে জানে, জ্ঞান তো ফিরেছে, তা আবার ঝামেলা কি? বলছি কি কটকটি, তাহলে কি আমি ভোটে জিততে পারবো না? বললাম তো ম্যাডাম, আপনি লোকজন বাইরে থেকে হায়ার করুন। লোকজন সব ঠিকঠাক করা হয়ে গেছে। বলছে কি, ওই যে ভোটের বাক্সগুলো, ওগুলো কোথায় রেখেছে? ওটা তো ম্যাডাম আমি ঠিক বলতে পারবো না। ওটা তো ওই এমএলএ দাদাবাবুই ভালো বলতে পারবে। মানে আমার স্বামী এই পোড়ামুখ মিনছে। আগে হ্যাঁ, ওনারাই তো এতদিন ভোটের চলাচল করেছে, কোথায় কি রাখে কি না রাখে, কোথায় কিরকম সিকিউরিটি থাকে কি না থাকে, সবকিছু উনিই জানে। তাহলে মালটার কাছে ডেকে শুনবো? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ডেকে শোনেন, তারপরে আমি একটা প্ল্যানের ছক কষে দিচ্ছি, সেই হিসাবে কাজ করলে পারে বাস আরামসেই সবকিছু করা যাবে। এই পোড়ামুখ মিনছে, এই পুরনো এমএলএ, এই বিধবা এমএলএ। বলছি কিনি আমার ডাকছো? কেন, তোর কানে কি খোল পড়েছে নাকি? হ্যাঁ, প্রায় 1245 বার ডাকিছি, এখন বলছে আমার ডাকছো? 1245 বার ডেকেছো? ঘন কথা না বলে এদিকে আয়, কাছে আয়। বলছি কিনি আমার উপর থেকে সব রাগটা কমে গেছে তো? ওই ঘন কথা বাদ দিয়ে আমি তোর যেই প্রশ্ন জিজ্ঞেস করছি সেই প্রশ্নের উত্তর দে। বলো কিনি বলো। বলছি কি, ভোটের পরে এই ভোটের বাক্সগুলো কোথায় জমা থাকে? ওটা ওটা তো ওই গভর্নমেন্টের একটা ঘরে জমা থাকে। সেটা কোথায়, সেটা কোন জায়গায়? কেন কিন্নি? তোরে যা বলছি সেই কথার উত্তর দে। ওটা সরকারি কার্যালয় আছে না, ওর ভিতরে জমা থাকে। তা বলছি, ওর ভিতরে কিরকম কি পাহারাদার থাকে? ও বাবা, কেন ওখান থেকে ওই ভোটের বাক্স আবার চুরি চুরি করার বুদ্ধি নাকি? তোরে যা বলছি তাই বল, ওখানে পাহারাদার কেমন থাকে? পাহারাদার মোটামুটি ভালোই থাকে। কজন মানুষ হলে ওখানে যেতে পারবে? ও ওখানে অত মানুষজন ঢোকা অত সোজা না, অনেক কষ্ট আছে। পুলিশ সিকিউরিটি সবসময় থাকে। হয়েছে হয়েছে, তোরে অত জ্ঞান দিতে আমি বলিনি, কত লোকজন থাকে সেই কথা জিজ্ঞেস করেছি। ওই 10-15 জন সবসময় পাহাড়ে থাকে। জায়গাটা কোথায়? ওই তো তেঁতুলিয়ার মোড়, ওখান থেকে বাঁদিকে গিয়ে ডান দিকে গিয়ে ভিতরে যে বড় অফিসটা, ওর ভিতরেই। বলছি, এর আগে কোনোদিন কেউ ওখান থেকে জিনিসপত্র কেউ কিছু চুরি করতে পেরেছে? আমি যতদূর জানি এর আগে কোনদিন কেউ ওইসব কিছু চুরি করার চেষ্টা করেনি। ঠিক আছে, তাহলে তুমি এখন আসতে পারো। কেন কিনি এইটু কথা শোনার জন্য আমার ডাকিছো? তা কি তোমার এখন ধান দুলচি পাতা দিয়ে কি পুজো দেবো নাকি? এখান থেকে সরে যাও, মাথা গরম আছে কেন? দুটো মানে সামনে দুটো দাঁত একদম বের করে দেবানি, শালা পোড়া মুখ নির্বংশে। হ্যাঁ, আমার এত দিনের কষ্ট সব কিছু নষ্ট করে দিলি। মার না খাতে এখান থেকে কেটে ওঠ। বলছি কিনি যা করবো করো, ওইসবে যেন আমার নাম না আসে। যা করবো কারো, এসবের জন্য আমার নাম না আসে। তুই তো যত নষ্ট গোলা। আমরা যদি কোনো কিছু করতে যে ধরা পড়ি না, তোর নাম বলবো, দেখিস কেনে কত দানে কত চাল, তখন বুঝতে পারবি। ওরকম কাজ করো না কিছু, তোমরা যা করবো করো, আমার নাম যেন না আসে। ভালো ভালো এখান থেকে কেটে পড়। আচ্ছা চলে যাচ্ছি, যা করো বুঝে শুনে করো, বলে দিলাম। ওখানে কিন্তু অনেক লোকজন থাকে, সেই হিসাবে কাজ করো। বলিস না, তুই ঘরে যা। বাবা রে বাবা, কি বউ রে, এখন ভোটে জিততে পারেনি, এখন ভোটের বাক্স চুরি করবে? কি আমি দেখছি, এতদিন আমার বউরি ভাবতাম কি একটু নরম প্রকৃতির মানুষ, এখন দেখছি তো নরম তো দূরের কথা, গরমের তো গরম। বলছি কটকটি, তাহলে এখন কি করা যাবে? তাই তো দাদু যা বললো, তাতে তো ওখানে এরকম 2-4 জন দিয়ে লোক পাঠালে কাজ হবে না। তাহলে কি একটা টিমের ব্যবস্থা করবো নাকি? না না ম্যাডাম, এইসব টিম দিয়ে কাজ হবে না। যদি কেউ একটা ধরা পড়ে, তারে যদি আসলা বাঁশ দিয়ে মানে উড়ন্ত বাড়ি দেয় না, একদম ঝপাঝপ করে আপনার নাম বলে দেবে, তখন তো এমএলএ হওয়া তো দূরের কথা, পুলিশ স্টেশনে ডাইরেক্ট ধরে নিয়ে যাবে। আর সারা জীবনে কেউ কোনদিন আপনার ভোট তো দেওয়া দূরের কথা, আপনার চোখেই দেখতে পারবে না। তাহলে কি করা যায় কটকটি, তুমি বলো বাবা। আমার তো সামনে দেখছি সবকিছু অন্ধকার। আমার মাথায় একটা ম্যাডাম প্ল্যান আছে, কিন্তু প্ল্যানটা কি কাজ করবে কে জানে। বলো তো, তুমি বলো না। বলছি ম্যাডাম, আপনি ভোটে জেতার জন্য কত টাকা খরচা করতে পারবেন? টাকা তো অর্ধেকের বেশি খরচা হয়ে গেছে, এখন কি দেখি করবো তাই ভাবছি। বলছি ম্যাডাম, আমার কাছে একটা বুদ্ধি আছে, শেষ চেষ্টা। এই চেষ্টা যদি সাকসেস হওয়া যায়, তাহলে আপনার একটা জেতার চান্স আছে, মানে আবার ভোট হতে পারে, আবার জেতার একটা চান্স আছে। আর যদি এটা কাজ না করে, তাহলে কিন্তু পয়সা সব খালি হয়ে যাবে। উপায় যদি কোনো একটা থাকে, তাহলে সেটা করতেই হবে। বলছি কি ম্যাডাম, ওই অফিসে যারা সারা জীবন কাজ করে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। সারা জীবন কাজ করে মানে মানে এখন তো ভোটের সময়, ভোট ছাড়াও অন্য সময় যেসব মানুষ পরিষ্কার টরিষ্কার করে, তাদের সাথে আলোচনা করতে হবে। আর আমার ওই মোটামুটি ওই 100 ফুটের মতন লেভেল পাইপের দরকার। লেভেল পাইপ দিয়ে কি করবা? বলছি ম্যাডাম, এই বুদ্ধি আপনার সাথে বলছি, আর কারোরই কিন্তু বলবো না। বলো দেখি। বলছি ম্যাডাম, এই অফিসে যারা কাজ করে না, ওদের 1000 কোটি টাকা দিয়ে ওই 100 মিটার লেভেল পাইপ কিনতে পারে। সন্ধ্যের দিকে ওরা যখন বাড়ি আসবে, তার আগে কাজ বাজ সেরে লেভেল পাইপটা আস্তে করে দেয়ালের উপর দিয়ে টেনে নিয়ে ওই জানলার ভিতর দিয়ে ঘরে ঢুকাই দেবে, যেখানে আর কি মেশিন ফেশিন থাকে। মোটামুটি ঘরের ভিতরে একটুখানি পাইপ ঢুকলি হলো। তারপরে
আমি তারপর কি করব, ওই লেভেল পাইপটা নিয়ে যাইয়ে গাছের উপরেতে ওই 5 লিটারের মতন পেট্রোল ঢেলে দেবো ওই পাইপের ভিতরে। এরকম ওই পেট্রোল ওই পাইপ দিয়ে ঢুকাই দেবো। পাইপের ভিতরে সব যখন পেট্রোল চলে যাবে, লাস্টে ওই পেট্রোল জাতি জাতি ওখানে টুপ করে একটা দেশলাই মারিয়ে দিয়ে দৌড় দেবো। পাইপও পুড়ে যাবে আর ঘরের ভিতরে সব কিছু একদম বক্স ক্যাটা বাত্রা সব আলোয় পুরো চৌচির হয়ে যাবে। তখন আর কোনো প্রমাণ থাকবে না নারকেল বেগম ভোটে কয়টা পাইছে, আপনি কয়টা ভোট পাইছেন। হ্যাঁ, তখন মোটামুটি সব নীল হয়ে যাবে। বলছি কটকটি, তুমি এখানে আছো কেন? তোমার মাথায় যা বুদ্ধি না, তোমার আমেরিকা, চায়না, জাপান, থাইল্যান্ড, ইংল্যান্ড এইসব জায়গায় চলে যাওয়ার দরকার। কেন ম্যাডাম? যেসব কথা বলো না আর বলার বাইরে। হ্যাঁ, পৃথিবীর সব মানুষ যেখানে হাত উপর করে দিয়েছে যে ভোট হয়ে গেছে, তারপরেও জিতা যায়। হ্যাঁ, আর জিততে গেলে সেরকম কানেকশনের দরকার আর কোটি কোটি টাকার দরকার। আমাদের কাছে তো কিচ্ছু নেই। আর তুমি মাত্র 100 ফুট লেভেল পাইপ দিয়ে কাজ ছেড়ে দেবা। 100 ফুট না ম্যাডাম, 100 মিটার। ওই আর মিটার আর ফুট একটা হলেই হলো। না না, 100 ফুট হলেই অল্প একটু হবে। 100 মিটার হলেই আমি ওই মোটামুটি অনেক দূরত্বে কাজ করতে পারবো, রিস্কও কম থাকবে। বলছি এর জন্যই তোমার লোকজন কয়টা লাগবে? লোকজন লাগবে না, ওই সাথে একজন আমি কাউকে নিয়ে যাবো। ওই আমার গাছে উঠানোর পরে ওই দড়ি বাঁধিয়ে পেট্রোলের ড্রামটা উপরে উঠাই দেবে, বাস একটু কাজ করা, আর কেন দরকার নেই। বলছি তাহলে বাইরের তো লোকজন ডাকবো না? ওই তো 1-2 জন হলেই হবে। আর আমি তো মোটরসাইকেল চালাতে পারি না, একজন মোটরসাইকেলে থাকবে আর একজন ওই পেট্রোলের ড্রাম নিয়ে আমার সাথে সাথে আসবে, বাস 2 জন লোক হলেই পারে কাজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে লোকজনের ব্যবস্থা করছি। লোকজনের ব্যবস্থার আগে ওই যে ওখানে যে চাকরি করে বা কাজবাজ করে তাদের সাথে যোগাযোগ করতে হবে। ওদের হাতে কিছু টাকা গুঁজে দিলি তখনই তারা রিক্সে নিয়ে কাজটা করতে পারবে। বলছি ওখানে ক্যামেরা ফ্যামেরা কিছু থাকবে না? ম্যাডাম, একবার চিটে আগুন ধরলি যেমন থামানো যায় না, সেমনি ভোটের অফিসের ঘরে একবার আগুন ধরলি কেরুর বাবার ক্ষমতা নেই থামাতে পারবে, বুঝতে পারিছেন? ঠিক আছে, তুমি যা ভালো বোঝো তাই করো। বলছি কি, কত টাকার কি দরকার হবে? আমি একটু পরে একটু বেরোবো। হ্যাঁ, দিদি ওই অফিসে যারা কাজবাজ করে তাদের সাথে একটু যোগাযোগ করবো, তাদের কমজোরি জানবো, তাদের টাকা পয়সা কোথায় দরকার কি দরকার না, কার কি দরকার কি দরকার না, তাদের বাড়ি গেলে জানা যাবে। বুঝতে পারছেন ম্যাডাম? একটুখানি সময় লাগবে। আজকে বিকেল অব্দি আমার সময় দেন, আর আপনি 2টো লোক গুছান, আর ওই 100 মিটারের লেভেল পাইপের দরকার আছে। ও তুমি চিন্তা করো না, আমি লোকজন গোছাই ফেলাইছি, আর ওই তোমার 100 মিটার লেভেল পাইপ আমি আনিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন একটু বেরোই, দেখি কোন বাড়ি গেলে কি কাজ হয়। আচ্ছা বাবা, সাবধানে। আপনি আমার নিয়ে টেনশন করবেন না। বাড়ি আর যে কজন লোকজন আছে, তাদের কানে একটু তুলে ধরার চেষ্টা করেন। কে কখন কোন কথা শুনে কোথায় ফাঁস করে দেবে, শুধু শুধু আপনার বান্দা আমি হবে বলার বাইরে। ও নিয়ে তুমি টেনশন করো না উকিল দি। আজকে বলবো কি তোমার টাকা পয়সা দিতে পারছি না, আমি তো ভোটে হেরেই যাবো। তুমি এক কাজ করো, তুমি বাড়ির দিকে চলে যাও। ও যদি না যেতে চায়, জাতি যাবে না মানে এমন কথা বলবো, উকিল দি বাড়ি পাঠাই দেবো। আর ও মাল এখন সেরকম আগের মতন কাজ করে না, ও টাকাও যা না টাকাও যাই, খালি খালি আমার বেকার পয়সা নষ্ট। যেটা ভালো বোঝেন ম্যাডাম সেটা করেন, ও বিষয়ে আমি কিছু বলতে যাবো না। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি উকিল দি বাড়ি থেকে খাদানোর ব্যবস্থা করছি। আচ্ছা। সত্যি মাথায় কি বুদ্ধি আর কি বলবো। উকিল বাবু, একটু কান্নার মতন অভিনয় করি। বলছি ম্যাডাম, ডাকছেন নাকি? একটু এইদিকে আসো। বলেন ম্যাডাম। ওরকম মন খারাপ করে আছেন কেন ম্যাডাম? আপনি যা যা বলেছেন, চাল ডাল কলা টলা সবকিছু তো কিনে নিয়ে আইছি। বলছি মন খারাপ হয়ে গেছে, ওরকম এখন কি তন্ত্রমন্ত্র দিয়ে কি ভোটে জিতা যায়? ওটা সম্ভব হবে না। সে কথা ম্যাডাম আমি আগে থেকে আপনাদের বলেছি যে এইসব গুণগান যারা করে ওদের আমার বিশ্বাস হয় না, ওরা যে ঠিকঠাক করে কাজ করতে পারবে সে কথা আমার বিশ্বাস হয় না। আর যে কথাটা তোমার বলার জন্য ডাকিছি, বলেন ম্যাডাম। আমার ছেলের নাকি জ্ঞান ফিরিছে, বুঝতে পারিছেন? জ্ঞান ফিরেছে? কিন্তু ওইসব ওষুধ যারে খাওয়ানো হয়েছে তার তো জন্মে কোনোদিন জ্ঞান ফেরার কথা না। সেটাই তো বলছি, এখন বাড়িতে এসে কি বলবে কি না বলবে। আমার তো মনে হয় সব দোষ তোমার ঘাড়ের উপর দিয়ে যাবে। আমার গাড়ির প্রতি মানে? এই দেখো, যা বলছি, আমারে যদি পুলিশ থানায় ধরে নিয়ে যায় গুদুম গাদাম করে বাড়ি দিয়ে যদি বলে যে কোথা থেকে এসব জিনিস পাইছো, আমি কতক্ষণ মার খাবো বলো? তোমার নাম তো মুখে আসবেই আসবে। ও ম্যাডাম, আমার কি মারবেন নাকি? তার জন্য বলছি তুমি বাড়ি চলে যাও। এখানে লোকজন তুমি কোথায় থাকো কি থাকো কেউ কিচ্ছু জানে না, আর আমিও বলবো না যে তুমি কোথায় থাকো, বুঝেছো? কোনো ঝামেলাই থাকবে না, যা হয় আমার উপর দিয়ে যাক। এখন সময় খারাপ চলছে তো, তা তোমারও যাতে বিপদ না হয় তার জন্য বললাম। এখন তোমার ইচ্ছা, তুমি কি করবা কি না করবা। আর এমএলএ হলি পরে অন্য একটা কথা ছিল, যা ভোটের যা বিধি খিস্ত্রির ব্যবস্থা, ওতে মনে হচ্ছে আমি আর এমএলএ হতে পারবো না। আর মাসগুলি যে তোমার 30,000 টাকা করে বেতন দিচ্ছিলাম, সেটাও দেওয়ার মতন পরিস্থিতি নেই। তাই এখন বলছিলাম, তুমি যদি অন্যটা কাজবাজ দেখে নিতে তাহলে ভালো হতো। কাজ বাজের টেনশন নেই ম্যাডাম, বলছি ওই আপনি কিন্তু আমার নাম নেবেন না। না না, তুমি যদি এখানে থাকো তাহলে তো তোমার ধরবেই ধরবে, কিচ্ছু করার নেই। কি বলছেন ম্যাডাম? হ্যাঁ, আমার ছেলে হয়তো 2-3 দিনের ভিতরে বাড়ি আসবে, তার আগে তুমি চলে যাও, বুঝেছো? আচ্ছা ম্যাডাম, বলছি কি আজকে বিকেলে সন্ধে 9টার ট্রেন ধরে চলে যাবো নাকি? হ্যাঁ, তা আগে দিয়ে মন্দ হয় না। আর তুমি যে এই মাসের কয় টাকা পাবা সেটাকে আমি তোমার ফোন পে করে দেবো। ও নিয়ে ম্যাডাম টেনশন নেই, আপনি ফোন পে করে দেবেন কি না দেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু এখানে আর থাকা যাচ্ছে না। আপনি যে কথা বলেছেন তাতে তো আমার কপালে শনির দশা ঘোষা যাইছে। তার জন্য তোমার আগে থেকে বললাম, পরে আবার যেন আমার বলে না যে আমি কিচ্ছু বলিনি। না না ম্যাডাম, ভালো করেছেন। আমি দেখি এখনই জামা কাপড় গুছাই টুচাই যাওয়ার চেষ্টা করি।
সাবধানে যেও, ভালো থাকো, আর ভালো একটা কাজ বাজ জোগাড় করো। যদি কোনোদিন এমএলএ হতে পারি তখন তোমার আবার ডাকবো। আচ্ছা ম্যাডাম, আমি তাহলে এখন রেডি টেডি হয়ে রওনা দিই। বলা যায় কোথার থেকে কখন কে এসে ধরে নিয়ে যায় বলা যায়। ওর জন্য আমি ব্যাগটা গুছাই এখনই চলে যাই। ওই স্টেশনে গিয়ে ওয়েটিং রুমে থাকবো তাও ভালো, এখানে থাকা এখন রিস্ক হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আসি তাহলে, আমায় ক্ষমা করবেন। আর যদি কখনো কোনো দরকার হয় ফোন করবেন, আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি কেতা কম্বল গুছাই বাড়ির দিকে হাঁটা দিদি, বাবা আমার নাম আসলে সারা জীবন জেল খাটিয়ে হবে রে বাবা, পালাই সারি। যাক, মালটারে খেতে দিতে পারিছি, মোটামুটি আপদ একটা বিদায় হলো। যাই দেখি করে খাওয়া দাওয়া করে নি।